এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুই আনে কেমনে কি? তুই তো শ্বশুর বাড়ি আসিলি, এত তাড়াতাড়ি তো আসার কথা না। কথা ছিল না, কিন্তু আইসা পড়ছি। জানলি কেমনে আমরা এনে আসি? খবর পাইছি তাই চইলা আইছি। আপনি একা হাতে যদি সব সামলাতে না পারেন তাই আইসা পড়ছি। খুশি হলেন নেওয়াজ মির্জা। বুক ফুলিয়ে তোফাইলের দিকে নজর বুলালেন। মামুন পিতার উদ্দেশ্যে বললেন, আপনারা ফিরে যান, এত রাত পর্যন্ত বাইরে থাকার দরকার নাই, লোকে সন্দেহ করব। এমনিতেই মাথার উপর 2টা মামলা, এই দিকে আমি দেখে নিমু। ছেলের কথা মেনে নিয়ে নেওয়াজ মির্জা বেরিয়ে গেলেন। ওনার পিছু পিছু তোফাইলও বেরোলেন। রাত 1:30। পায়রার জ্ঞানহীন নিস্তেজ দেহ লুটিয়ে পড়ে আছে মেঝেতে। আটকানো দরজাটা খুলে গেল। ভেতরে প্রবেশ করলো এক ছায়া মূর্তি। চারিদিকে নিস্তব্ধতা, সবাই গভীর ঘুমে নিমজ্জিত। এর আগে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মেয়েটা বড্ড পাগলামি করছিল। নেওয়াজ মির্জা তোফাইলের বাগান বাড়িতে দুজনেই নেশায় বুঁদ হয়ে ওখানেই ঘুমিয়ে আছে। ছায়ামূর্তি এগিয়ে এলো পায়রার কাছে, মাথায় হাত বুলিয়ে ডাকলো, এই মাইয়া ওঠো। জগ থেকে পানি নিয়ে মুখে ছিটালো, কিন্তু তবুও জাগলো না পায়রা। ফোঁস করে নিঃশ্বাসের শব্দ নিষ্কৃত হলো। নিস্তেজ দেহটাকে 2 হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো ঘরের বাহিরে। স্মিতারা তাকে নিচতলার একটা ঘরেই আটকে রেখেছিল, তাই সহজেই সদর দরজা দিয়ে তার দেহটাকে টেনে নিয়ে যেতে পারলো ছায়ামূর্তি। মির্জাবাড়ির গেটে আজ মাত্র একজন পাহারাদারদের, সেও এখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাকিরা সেই যে নেওয়াজ মির্জার সঙ্গে গেছে এখনো ফেরেনি, হয়তো আজ রাতে ফিরবেও না। বেলা বাড়তেই বাড়িতে একটা শোরগোল বেঁধে গেল। ভোরের আলো ফুটতেই নেওয়াজ মির্জা বাড়ি ফিরে এসেছেন। আজ অনেক বেলা করে স্মিতারার ঘুম ভেঙেছে। হঠাৎ করে কেন যে এত ঘুম হলো বুঝতে পারছেন না। হাত মুখ ধুয়ে অন্দরমহলে আসতেই ভ্রুজোড়া কুঁচকে যায়। যে ঘরে পায়রাকে মেরে আধমরা অবস্থায় বন্দি করে রেখেছিলেন সেই ঘরের দরজা হাট করে খোলা। ঘরের ভেতরে যেতেই মাথাটা চক্কর দিয়ে উঠল স্মিতারা। চোখ দুটো প্রায় বেরিয়ে আসার উপক্রম। পুত্রবধূ ঘরে নেই। পুরো বাড়ি সহ আশেপাশের সব জায়গায় খোঁজ করেন, কিন্তু পান না তাকে। ভয়ে আত্মা শুকিয়ে গেছে। তৎক্ষণাৎ চেঁচিয়ে সবাইকে হাজির করেন অন্দরমহলে। নেওয়াজ মির্জা থমথমে মুখে বসে আছেন সোফায়। মাহবুবা আমেনার মা ও সেখানে উপস্থিত। স্মিতারা ঝাঁঝালো কণ্ঠে শাসিয়ে বলে ওঠেন, কই গেছে ওই মাইয়ায়? ভালা কইরা জিগাইতেছি, কই গেছে ওই মাইয়ায়? আমেনার মা ভয়ে কাঁপছে। মাহবুবার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। বললেন, ওই মায়ার কই গেছে সে কথা আমাকে জিগাও কেন? যে মায়ার মারছো তারপরেও নিজ পায়ে খাড়া হইতে পারবো কিনা সন্দেহ। সেই মাইয়া কই গেছে কেমনে কই? স্মিতারা এগিয়ে এলেন আমেনার মায়ের কাছে। ধমক দিয়ে বললেন, তুমি ওরে ফালাইতে সাহায্য করছো তাই না? কেঁদে দিল আমেনার মা। বলল, বিশ্বাস করেন চাচি, আমি কিচ্ছু করি নাই। এই সাহস আমার নাই। ভাবি তো অজ্ঞান হইয়া পইরা ছিল। জ্ঞানহীন মানুষরে কেমনে পালাইতে সাহায্য করমু? মাহবুবা তাল মিলিয়ে বললেন, ঠিক তো কইছে, তোর সামনেই তো আমিনার মার ঘরে গেছে গা। আমিও ঘরে গিয়া দরজা আটকায়া শুইয়া পড়ছিলাম। নিজ পোলার বউয়ের লাইগা যেখানে তোরই দরদ নাই, সেখানে সতীনের পোলার বউয়ের লাইগা দরদ দেখাইতে যাবো আমি? কোন দুঃখে? যা ইচ্ছা করগা, আমার কি? তবে আমার বৌমার ওপর যদি কোনো আশায়াল, তাহলে কাউরে আমি ছাড়ুম না। আমি তো আর তোর মতো অত দজ্জাল শাশুড়ি না। বিরক্ত হলেন নেওয়াজ মির্জা। ধমক দিয়ে বললেন, থামো তোমরা। এমন এক সময় ঝগড়া অশান্তি লাইগা দিছে। আল্লাহ জানে মায়াটা কই গেছে। যদি সবাইরে সব কিছু বইলা দেয় তাহলে তো আমাগো সবাইরে কোমরের দড়ি বাইন্ধা জেলে লইয়া যাইব। গতকালের মতো সেই তেজ, রাগ, ক্ষোভ আর স্মিতারার মধ্যে নেই। বসে পড়লেন সোফায়। চোখ মুখ থেকে চুইয়ে চুইয়ে ঘাম ছুটছে। আতঙ্কিত কণ্ঠে বললেন, ইফাদের আব্বা কিছু করেন আপনি? আমি জেলে যাইতে চাই না। ওই মাইয়ারা আমি যেই মারা মারছি ওই অবস্থা উঠার কথা না। তার উপর দরজাও বাইর থেকে আটকাই রাখছি, তাহলে কেমনে ফালাইলো? তুমি অমন কইরা মরতে গেছিলে কন? একটু ভয় দেখাইলেই তো হইতো। ওই মায়ারে উপরে তোমার এত রাগ কিসের? ইফাত যখন বউয়ের কথা জিগাইব তখন কি উত্তর দিবা? জানো না তোমার পোলাই ওই মায়ার লাইগা কতটা পাগল?
ভয়ে মুখখানা চুপসে গেছে স্মিতার। আর তৎক্ষণাৎ বাড়ির মোবাইলটা বেজে উঠল ঝংকার তুলে। নেমাজ মির্জা হাতে তুলে নিলেন সেই মোবাইলটা, শুকনো ঢোক গিলে দ্বিতীয় স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ইফাত কল দিচ্ছে, ধরো কথা কাও। আতঙ্কিত দৃষ্টি ফেলে স্বামীর পানে তাকালো স্মিতারা। মোবাইল নিজের হাতে নিয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইলেন। কল কেটে গিয়ে আবারও বেজে উঠল রিংটোন। নিজেকে যথেষ্ট স্বাভাবিক করার চেষ্টা করে কল রিসিভ করে মোবাইল কানে ধরলেন। অপর পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে ইফাত জিজ্ঞেস করে, কে? আম্মা? হ। আম্মা পায়রা কই? কাল রাত থাইকা ওরে কল দিতাছি কিন্তু রিসিভই করে না। প্রথমে বাজতে বাজতে কল কাইটটা গেল, এখন তো দেখি মোবাইল বন্ধ। কই ওই? ঠিক আছে তো পায়রা? বাপের বাড়িতে গেছে, ভুল কইরা মোবাইল বাড়িতে ফালাইয়া গেছে। চিন্তায় সারা রাত ঘুম হয়নি ইফাতের। পায়রাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল তার, কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও মনটা শান্ত হলো। বলল, আচ্ছা, ও বাড়ি ফিরলে আমায় ফোন করতে বইলেন। কথাটা বলে কল কেটে দিল ইফাত। স্মিতারা জোরে জোরে বেশ কয়েকটা নিঃশ্বাস ত্যাগ করলেন। নেমাজ মির্জা কুদ্দুসকে পাঠিয়েছেন ফয়সাল ইসলামের বাড়িতে খোঁজ নিতে। বাপের বাড়ি ছাড়া পালিয়ে আর যাবে কোথায় মেয়েটা? আমিনার মা একা হাতেই সকালের নাস্তা তৈরি করলো আজ। খাবার নিয়ে চলে গেল ইরার ঘরে। একদিনেই মুখটা শুকিয়ে গেছে মেয়েটার। ক্লান্ত কণ্ঠে শুধালো, আপা, হাতিফ কই? কাল রাতে ওই আইছিল, কিন্তু আম্মাই আমারে দেখা করতে দিল না। ওই কি চলে গেছে? আমিনার মা ফিস ফিস করে উত্তরে বলল, চাচায় বাহির কইরা দিছে দুলা ভাইরে। চোখ জোড়া আবারও অশ্রুসিক্ত হয়ে গেল ইরার। রয়ে শয়ে পুনরায় শুধালো, ভাবির কি অবস্থা? দীর্ঘশ্বাস ফেলল আমিনার মা। বলল, চাচি কাইল অমানুষের মতো ভাবিরে পিড়াইছে, খুন্তি পোড়া দিয়া হাতে পিঠে মাইয়াটারে আত্মরা বানাইয়া ফেলছে, কিন্তু সকাল হইতে তারে আর পাওয়া যাইতাছে না। আপা, ভাবি কেমনে কই গেল? আর কথা বাড়ালো না ইরা। বিছানায় হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। কুদ্দুস দাঁড়িয়ে আছে অন্দরমহলে। নেমাজ মির্জা ব্যগ্র কণ্ঠে শুধালো, পাইছস ওই মায়ার কি বাপের বাড়ি? না ভাই, তারা কেউ মায়ার খবর জানাই না। ফয়সাল স্যারে বাড়ি নেই, সকালে হেই বাড়িতে থাকে না। বাড়ির পরিবেশও খুব স্বাভাবিক। মনের গহিনী যা একটু আশার আলো ছিল তাও এখন আর নেই। কুদ্দুস চলে গেল। নেওয়াজ মির্জা চিন্তায় মগ্ন। এখন কি করবেন? কি এক মুসিবতে পড়লেন। আতিফকে মেরে তার লাশ গুম করা সহজ হলেও পায়রা নামক মেয়েটিকে মেরে লাশ গুম করা যে অত সহজ নয়। ফয়সাল ইসলাম ছেড়ে দেওয়ার লোক নন। মেয়ের খোঁজ যখন পাবেন না তখন ছাড়বেন না মির্জা পরিবারকে। ইফাত তো মেয়েটার জন্য পাগল। কদিন তার থেকে লুকিয়ে রাখা যাবে সবটা? বইয়ের খোঁজে না পেলে যদি বাড়িতে চলে আসে তখন কি হবে? তখন ভাবনার মধ্যে স্মিতারা কিছুটা চেঁচিয়ে বলে উঠলেন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। নেওয়াজ মির্জা মাথা তুলে স্ত্রীর দিকে তাকালেন। ভ্রুজোড়া কুঁচকে প্রশ্ন করলেন, কি বুদ্ধি? স্মিতারা আশেপাশে তাকিয়ে বসা থেকে উঠে গেলেন। ঘরে যেতে যেতে বললেন, ঘরে আইন, খুবই গোপনীয় কথা। স্ত্রীর পিছু পিছু ঘরে গেলেন। নেওয়াজ মির্জা আটকে দিলেন দরজা। কাজ শেষ করে আবারও শ্বশুরবাড়ি ফিরে গেছে মামুন। স্বামীকে ভেতরে প্রবেশ করতে দেখেই এগিয়ে এলো কোহেলি। সন্দেহ ভরা দৃষ্টিতে প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলেন গত রাতে? ফিরতে দেরি হলো কেন? একটা কাম আসছিল। কি কাজ ছিল সেটাই তো জানতে চাইছি। আপনার কাজ বলতে তো আব্বার কথায় কুত্তার মতো ছোটাছুটি করা, মারামারি করা, এটা ওটা মেরে ধরে খাওয়া। রাগান্বিত দৃষ্টি ফেলে স্ত্রীর দিকে তাকালো মামুন। চাপা স্বরে বলল, তোমারে কইছি না এসব বিষয়ে কথা কইবা না। কেন বলবো না? আমার অধিকার আছে আপনার সব ব্যাপারে কথা বলার। 6টা বছর ধরে তো আর কম সহ্য করছি না। নিশ্চয়ই আমার ভাগ্যটা খারাপ, নইলে কি আর এমন নরকে বিয়ে হয়? আর না নিঃসন্তান জীবন নিয়ে বেঁচে থাকতে হয়। এত মানুষ আপনি মারেন, তার মধ্যে আমাকে কি একটু মেরে ফেলতে পারেন না? কথাটা বলতে বলতে কোহলির কণ্ঠ ভরাট হয়ে এলো। চোখে অশ্রুকণা চিকচিক করছে। এক প্রকার দৌড়ে স্থান ত্যাগ করলো। ভেতরটা মোচড় দিয়ে উঠল মামুনের। যত যাই করুক না কেন স্ত্রীকে সে যথেষ্ট ভালোবাসে। তাই তো স্ত্রী কখনো সন্তান দিতে পারবে না জেনেও, বাবা ডাক শোনাতে পারবে না জেনেও স্ত্রীর প্রতি কঠোর হতে পারেনি মামুন। বিয়ের শুরু থেকে এখন পর্যন্ত মেয়েটাকে একইভাবে ভালোবেসে যাচ্ছে। এও সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এই মেয়েটাকে নিয়েই সে তার জীবনটা কাটিয়ে দেবে। বৃদ্ধ হবে একসঙ্গে। 8 ঘন্টা সলা পরামর্শ শেষে ঘর থেকে বেরিয়ে অন্দরমহলে এলেন দুজনে। নেওয়াজ মির্জা সকলের উদ্দেশ্যে বললেন, যা হওয়ার হইয়া গেছে সব ভুইলা যাও তোমরা। সবাই যখন পায়রার কথা জিগাইব এক কথাই কইয়া দিবা, বাড়ি থেকে পালাই গেছে। ইরাজ জামাই আতিফের লাগে ওর খারাপ সম্পর্ক আছিল। ইফাত বাড়িত নাই,
আবার এরাও অসুস্থ। সেই সুযোগে আতিফের হাত ধইরা পালাই গেছে। ইফাতের কাছেও এই কথাটাই কইবা সবাই। মাহবুবা চমকান মুখে হাত দিয়ে বলে উঠলেন, কি কন এসব? মায়ার চরিত্র তো যথেষ্ট ভালা। ও পালাইলো কখন? বড় স্ত্রীর দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করলেন নেওয়াজ মির্জা। শাসানো সুরে বললেন, যা কইতেছি তাই কইবা, কইতে না পারলে চুপ থাকবা। প্রতি উত্তরে করলেন না মাহবুবা, মাথা নাড়লেন। এসব বিষয়ে কোনো কিছু আসে যায় না ওনার। হাঁটা ধরলেন ঘরের দিকে। আমিনার মায়ের মনে ভয়, ইচ্ছে করছে সব সত্য সবার কাছে গিয়ে বলে দিতে, কিন্তু তার পক্ষে এসব বলা সম্ভব নয়। নিজের খারাপ সময়ে এই নেওয়াজ মির্জাই তাকে আশ্রয় দিয়েছিলেন, নতুবা নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন। এই ইসমেতারা তাদের বিরুদ্ধে কিভাবে যাবে? পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে মির্জাবাড়ির ছোট পুত্রবধূ ননদের স্বামীর সঙ্গে রাতের আধারে পালিয়ে গেছে। চারিদিকে ছিছি পড়েছে। পাশের বাড়ির আকলিমার মা এসে বাড়িতে। বিকেলে বাড়ির উঠোনে বসে আছেন শিখা বেগম। বিদ্যুৎ চলে গেছে, ঘরে প্রচণ্ড গরম, তাই বাইরে এসে চেয়ার পেতে বসেছেন তিনি। চারিদিকে মৃদু ঠান্ডা বাতাস বইছে। আকলিমার মা এগিয়ে এলেন, আশ্চর্যান্বিত কণ্ঠে বলে উঠলেন, চারদিকে এসব কি শুনতাছি ভাবি? এইসব ঘটনা ঘটার পরও আপনি এত নিশ্চিন্ত মনে কেমনে বইয়া আছেন? আমি হইলে তো লজ্জায় কান্নাকাটি করে মইরা যেতাম। ভ্রুযুগল কুঁচকে নিলেন শিখা। মহিলাটির কোনো কথাই বোধগম্য হলো না। উনার পাল্টা প্রশ্ন করলেন, কেন, কি ঘটনা ঘটলো আবার? কাঁদতে যাব কেন? কে মেরেছে? অবাক হলেন আকলিমার মা। প্রশ্ন করলেন, আপনি তাইলে জানেন না? কি জানাবো, হেয়ালি না করে বলুন তো। কথার মাঝেই আরো দুজন মহিলা এগিয়ে এলো। আকলিমার মা বললেন, আপনার বড় মাইয়া শ্বশুরবাড়ি থেকে পালাইছে, তাও আবার নন্দায়ার লগে। সি সি, কিসব কেসা! মায়াডারে সরল সোজা ভাবছিলাম, কিন্তু কি করলো? মির্জা বাড়ির ছোট পোলার লগে কি এক ঘটনা ঘটাইয়া বিয়া হইল। ওগো ভালোবাসার দিকে কি অবাকি না হইছিলাম আমরা। এখন কি না জামাইয়ের অবর্তমানে নন্দায়ের লগে আকাম করছে। আহারে, ইরা মায়াটা শুনছিলাম আফাজ ভাইয়ের পোলার লগে ভাগ্যা গেছিল। এখন নাকি সে পুয়াতি। ওরা কেমনে পারলো তারে ঠকাইতে, তার জীবনটা নষ্ট করতে? বাকরুদ্ধ হয়ে গেলেন শিখা। মনে হলো কেউ ওনার কানে সীসা ঢেলে দিয়েছে। কি বলছে এরা? মীরার মা বললেন, আমারও কেন জানি বিশ্বাস হইতাছে না আমাগো পায়রা এমন একটা কাম করছে। সেই শুরু বেলা থেকে দেখা আইতাছি। শিখা থম মেরে বসে রইলেন পূর্বের স্থানে। মস্তিষ্কে কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ওনার নীরবতা দেখে একসময় সবাই চলে যায়। দৌড়ে ঘরে আসেন শিখা। পায়রার নাম্বারে কল করেন, কিন্তু নাম্বার বন্ধ বলছে। তৎক্ষণাৎ কল দিলেন স্বামীর নাম্বারে। কল রিসিভ হতেই শোনা কথাগুলো বলে দিলেন স্বামীর নিকটে। ফয়সাল ইসলাম চমকে গেলেন। চমকায়িত কণ্ঠে বলে উঠলেন, কি বলছো এসব? পায়রা পালিয়েছে? হ্যাঁ, সবাই তো তাই বলছি। শোনো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। এই নেওয়াজ মির্জাকে আর বিশ্বাস নেই। কি হয়েছে আমাদের মেয়েটার সঙ্গে? তুমি এসো তাড়াতাড়ি, ওই বাড়িতে যেতে হবে। পায়রার নম্বরটাও তো বন্ধ বলছে। আমি তো শহরে আছি, আসতে একটু দেরি হবে, তুমি শান্ত হও। পাড়ার মহিলারা এসে সান্ত্বনা দিয়ে গেছে ইসমেতারাকে। মাহবুবা দূরে বসে মজা দেখছেন। উপর থেকে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে ইরা। চিৎকার করে বলছে, দরজা খুলো কইতেছি, খুলো দরজা। ইসমেতারা দরজা খুলে মেয়ের ঘরে প্রবেশ করলেন। মাকে দেখে ভিতরে ঘৃণা কাজ করছে। ইরা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, আমার আতিফ কই? আমি আতিফের কাছে যাবো, যাইতে দেন আমারে। মেয়েকে টেনে নিয়ে বিছানায় বসলেন ইসমেতারা। নেকি কান্না কেঁদে আফসোসের সুরে তুলে বললেন, তোর কপাল ফুটছে রে বা, তোর কপাল ফুটছে। তোর ছোট ভাবি তোর জামাইয়ের লগে পলাইয়া গেছে। ওগো আগ থেকে অব্দি সম্পর্ক ছিল। কথাটা কর্ণগোচর হতেই চোখ জোড়া জ্বলে উঠল ইরার। ফসে উঠল রাগে। আশেপাশে চোখ বুলিয়ে কাঠের টেবিলটায় কাছের গ্লাস দেখতে পেল। বিলম্ব না করে গ্লাসটা ছুঁড়ে মারল মায়ের দিকে। আচমকা আক্রমণ হওয়ায় ভরকে গেলেন ইসমেতারা। কাছাকাছি অবস্থান করে রক্তক্ষরণের হাত থেকে রক্ষা পেলেন। গ্লাসটি কপালে লাগায় সেই স্থান কিছুটা লালচে বর্ণ ধারণ করেছে। ইরা চেঁচিয়ে বলে উঠল, জানোয়ার তোরা, তোরা এক একটা অমানুষ। নিজেকে সুখের লাইগা কায়রা নিলি, আমার তাইকে আমার ভালোবাসারে। কি করছোস আমার আতিফের লগে? জবাব দে মেজো ভাই রে, আমি সব কইবা দিব। ভাবির কি অপরাধ ছিল? কেন তারে মারছোস? কেন এমন অপবাদ ছড়াইছোস? তোরা বাপ মা নামে কলঙ্ক। সজোরে মেয়ের গালে থাপ্পড় বসালেন ইসমেতারা। গলা টিপে ধরে তাতে দাঁত চেপে বললেন, অনেক জেদ তোর, তাই না? ভালোবাসা ভালোবাসা করস, শুন তাইলে
আতিফরে তোর বাপ বাইরা মিল্লা মাইরা ফালাইছে। কে জানে কই ফইরা আছে লাশ, এই জন্মে আর কেউ খুঁজা পাইব না এই লাশ। আতকে উঠলো ইরা, মাথা ঝিমঝিম করতে লাগলো। আতিফকে মেরে ফেলেছে মানে? আতিফ কি আর সত্যি বেঁচে নেই? এ কি করে হতে পারে? আতিফ তো কথা দিয়েছিল তার ইরাবতীকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে তাকে ছাড়া কিভাবে থাকবে ইরা? অনাগত বাচ্চাটার ইবা কি হবে? আর কিছু ভাবতে পারল না ইরা। তৎক্ষণাৎ মূর্ছা গেল, তাতেও কোনো প্রতিক্রিয়া করা গেল না। স্মিতার মধ্যে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের অনুচিত মুখশ্রীতে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হলো। ফয়সাল ইসলামের হাত মুখ ধুয়ে গায়ে একটা শার্ট জড়িয়ে বাড়ি থেকে বের হলেন তিনি। গন্তব্য মির্জা বাড়ি। শিখা অনেকবার ওনার সঙ্গে আসতে চেয়েছেন, কিন্তু স্ত্রীকে নিয়ে আসতে নারাজ তিনি। পিয়াসাকে একা বাড়িতে রেখে যাওয়া ঠিক হবে না, তাই শিখাও আর জোরাজুরি করেননি। মেয়ের জন্য বড্ড চিন্তা হচ্ছে ওনার। নেওয়াজ মির্জা এতক্ষণ যেন ফয়সাল ইসলামের অপেক্ষায় বসেছিলেন। ওনাকে ভেতরে প্রবেশ করতে দেখেই মুখখানা অসহায় করে নিলেন। ভেতরে প্রবেশ করেই ফয়সাল ইসলাম হুঙ্কার ছেড়ে শুধালেন, কোথায় আপনার গুণধর ছেলে? চমকান নেওয়াজ মির্জা। মেয়ের কথা জিজ্ঞেস না করে ইফাতের কথা কেন জিজ্ঞেস করছে? নেওয়াজ মির্জা সন্দিহান দৃষ্টিতে ওনাকে পর্যবেক্ষণ করে বললেন, বাড়িত নাই, ওই তোর কামে। এবার আসল প্রসঙ্গে এলেন। আমার মেয়ে কোথায়? কি করেছেন ওর সঙ্গে? আমি আগে অনেকবার আপনাকে সাবধান করেছি, আপনার শত্রুতা আমার সঙ্গে, যা ক্ষতি করার আমার করুন, কিন্তু এর রেশ ধরে আমার পরিবারের দিকে একদম হাত বাড়াবেন না। শেষমেশ তাই করলেন। নিজেদের অপরাধ ঢাকতে এখন আমার মেয়ের চরিত্রের কলঙ্কের দাগ লাগিয়েছেন। নড়ে চড়ে উঠলেন নেওয়াজ মির্জা। নরম কণ্ঠে আফসোসের সুর তুলে বললেন, এটা কি কোন ভাই? কি করবো বৌমার লাগে? কেউ কি ইচ্ছা কইরা নিজের মান সম্মান নষ্ট করে? আপনার মাইয়া কি একটা আকাম করলো কেন? ইরার কথা না হয় নাই ভাবলো, কিন্তু ইফাতের কথা তো ওরে ভাবা উচিত আছিল, তাই না? একদম মিথ্যে কথা বলবেন না। কোথায় লুকিয়ে রেখেছেন আমার পায়রাকে? বের করুন। বিশ্বাস না হইলে আপনি পুরা বাড়ি খুঁজে দেখেন। ফয়সাল ইসলাম বুঝতে পারলেন লোকটা শেয়ানা। এও বুঝতে পারছেন পায়রার সঙ্গে যে খারাপ কিছু হয়েছে। এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ হবে না। চলে যাওয়ার জন্য উদ্যত হলেন ফয়সাল ইসলাম। শাসানোর সুরে বলে গেলেন, কাউকে ছাড়বো না আমি। আমার মেয়ের খোঁজ না পেলে সবাইকে জেলের ভাত খাওয়াবো। বাড়ি থেকে বের হয়ে ইফাতের নাম্বারে কল দিলেন ফয়সাল ইসলাম। সবে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে বসেছে ইফাত। স্ক্রিনে পরিচিত নাম্বারটা দেখেই ললাটে ভাঁজ পড়ে। রিসিভ করে মোবাইল কানে ধরতেই অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, কোথায় তুমি? দায়িত্বজ্ঞানহীন ছেলে। আমার মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছিলে। বিয়ের আগে আমার সামনে বসে বেশ বড় বড় কথা বলেছিলে সবসময় আমার মেয়েকে আগলে রাখবে, তোমার পরিবারের কোনো আঁচ লাগতে দিবে না। তাহলে কিভাবে পারলে ওকে এসব অমানুষদের মধ্যে রেখে যেতে? মুখের আবরণ বদলে গেল ইফাতের। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। শ্বশুর হঠাৎ এমন ব্যবহার করছে কেন? ভারী কণ্ঠে বলল, আসলে আমার ছুটি শেষ হয়ে গেছিল, তাই চলে আসতে বাধ্য হয়েছি। পায়রার মত নিয়েই ওকে কিছুদিনের জন্য ওই বাড়িতে রেখে এসেছিলাম। সকালে বাড়িতে ফোন দিয়ে জানতে পারি ও নাকি আপনাদের বাড়িতে গেছে। ঠিক আছে তো? তোমার পরিবার বললো আর তুমি বিশ্বাস করে নিলে? মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার পরিবার কি করেছে আমার মেয়ের সঙ্গে? নিশ্চয়ই খারাপ কিছু করেছে। এখন তারা অস্বীকার করছে সবকিছু। নিজেদের দোষ ঢাকতে আমার মেয়ের চরিত্রে কলঙ্ক এঁটে দিয়েছে। এলাকায় মুখ দেখাতে পারছি না আমি। ছিচি করছে সবাই। কান খুলে সরে রাখো। আমার মেয়েকে যদি খুঁজে না পাই তাহলে তোমাদেরকে আমি ছাড়বো না। কল কেটে দিলেন ফয়সাল ইসলাম। ইফাতের মাথা ভন ভন করছে। কি শুনলো এসব? সবকিছু মাথার উপর দিয়ে গেল। পায়রাকে পাওয়া যাচ্ছে না মানে? সকালে তো মা বললো পায়রা বাপের বাড়ি গেছে, মোবাইল সঙ্গে নিতে ভুলে গেছে। তাহলে আর বিলম্ব না করে আবারও বাড়িতে কল দিল ইফাত। 3 বার রিং, চতুর্থবার রিসিভ হলো। কাঠিন্য কণ্ঠে শুধালো, পায়রা কই আম্মা? সত্যি কথা বলবেন, মিথ্যা বললে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। অপর পাশ থেকে ভেসে এলো তীব্র কান্নার শব্দ। হাউমা করে কাছে স্মিতারা একেবারে মরা কান্নায়। ললাটে ভাঁজের সংখ্যা বৃদ্ধি পেলে ইফাতের ধমকের সুরে বলল, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। আমার বউ কোথায়? কাঁদছেন কেন? কি আর কুমু বাপ, ওগো 2 ভাই বোন কুফাল যে আর ফুরছে রে। তোর বইয়ের চরিত্র তো আর ঠিক নাই। রাতে আদারে ইরা জামাই আফিফের লগে পালাই গেছে হে। বাকরুদ্ধ হয়ে গেল ইফাত। অপর পাশ থেকে আর কিছু হয়তো বললেন ইসমাতারা, কিন্তু তার শ্রবণালী পর্যন্ত পৌঁছালো না। তা মাথা গরম হয়ে গেল মুহূর্তেই। উঠে দাঁড়ালো ইফাত। পোশাক বদলে মানিব্যাগ আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়লো গন্তব্য বাড়ি। এর জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই। জ্ঞান ফিরতেই শুরু করে দিয়েছে পাগলামি। সামনে যা পাচ্ছে তাই ভাঙচুর করছে। মুখ দিয়ে বের হচ্ছে অজস্র বিশ্রী গালিগালাজ। ইসমাতারা খাতুন এবং নেওয়াজ মির্জা মেয়ের ঘরে এলেন। তাদের দেখেই চরম ক্ষিপ্ত হলো ইরা। নেওয়াজ মির্জা স্ত্রীর উদ্দেশ্যে বলল, আরে বোঝাইয়া দেও সবকিছু। এরা শান্ত হয়ে তাদের মুখশ্রীতে মনোযোগ সহকারে তাকালো। স্মিতারা এগিয়ে এসে মেয়ের গাল দুটো চেপে ধরলেন। শক্ত করে বললেন,
ইফাত আইতাছে বাড়িতে, যা যা করছে তার কিছুই যাতে ওর কানে না যায়। ও জিজ্ঞালে কবি ভাবি আফিফের লগে ফালাইয়া গেছে। মিশা কথা কেন গমু? তোরা খুনি ধরা আমার আতিফ রে গাইরা নিছস আমার কাছ থাইকা। এখন ভাইয়ের লোকেও একই অপরাধ করতে চাইতেছস। তবু ইচ্ছা আমি পূরণ হইতে দিব না। নেওয়াজ মির্জা বিরক্তিতে চোখ মুখ কুচকে নিলেন, শান্ত কণ্ঠে বললেন, তুই কবি কি না কবি তা তোর ব্যাপার। তবে সত্যিটা যদি ইফাতের কানে যাই তাইলে ওই অজাতের পোলার মতো তোর পেটের থেকে উপরে পাঠাইয়া দিমু। এখন তুই ভাইবা দেখ কি করবে। কথাটা কর্ণগোচর হতেই বাবা মায়ের দিকে নির্নিমেষ চেয়ে থাকে ইরা। আপনা আপনি হাত চলে যায় নিজের পেটে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। এরা কি মানুষ? মানুষ হয়ে মানুষ মারতে কি হাত কাঁপে না এদের? ইরার বড্ড আফসোস হচ্ছে, কেন যে এমন ঘরে জন্মাতে গেল, কেন যে এমন বাবা মা নামক অমানুষ তার কপালে জুটলো। নেওয়াজ মির্জা ভ্রু কুচকে শুধালো, কিরে, কি সিদ্ধান্ত নিলি? ভাইয়ের সামনে সত্যবাদী হইবি নাকি নিজের অনাগত সন্তানের প্রাণ বাঁচাবি? শব্দ করে কেঁদে উঠল ইরা, কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি গো কি ক্ষতি করছিলাম আমি? কেন এমন করতেছেন? আমরা তো আপনি গো নিজের পোলা মাইয়া, কেমনে পারলেন এমন করতে? কোনো উত্তর এলো না তাদের থেকে। দুজন আবারও চলে গেলেন কক্ষ থেকে। বাহির থেকে আটকিয়ে দিলেন দরজা। বাড়িতে আসতে আসতে ভোর হলো। ইফাতের সদর দরজায় করা নাড়তি আমিনার মা গিয়ে খুলে দিলেন দরজা। ইফাতের মুখশ্রী দেখে আতকে উঠল, সরে গেল দরজার সামনে থেকেই। ভেতরে প্রবেশ করে সেন্টার টেবিলটা লাথি মেরে ফেলে দিল ইফাত। বেশ জোরে বেদঘুটে একটা শব্দ হলো অন্ধরমহলের পাশেই। নেওয়াজ মির্জার ঘর। শব্দটা শুনতেই ঘুম ভেঙে গেল ওনার। দরজা খুলে বাইরে এলেন। ওনার পেছনে স্মিতারা, ছেলের রাগান্বিত মুখশ্রী দেখে কলিজা কেঁপে ওঠে নেওয়াজ মির্জার। দাঁত কিরমিরিয়ে তাকান স্ত্রীর পানে। ইচ্ছে করলো গলাটা টিপে দিতে এই মহিলার। কি দরকার ছিল ছেলের বইয়ের দিকে হাত বাড়ানোর? বাবা মাকে দেখেই রাগ বৃদ্ধি পেল ইফাদের। কঠোর গলায় প্রশ্ন করলো, পায়রা কই? সবাইকে সহজে বানোয়াট কথাটা বলে দিতে পারলেও পুজোকে তৎক্ষণাৎ বলতে পারলেন না কিছুই। কিভাবে কি বলবেন ভাবতে লাগলেন। স্মিতারা কিছু না ভেবে চটপট বলে দিলেন, ওই মাইয়ার নাম আনলোস না, চরিত্রহীন মাইয়া। ফোনে কইলাম না ফালাইয়া গেছে। কপালের রগটা ভাসমান হয়ে উঠল মুহূর্তেই। হাত হয়ে গেল মুষ্টিবদ্ধ, চোয়াল শক্ত। নেওয়াজ মির্জা বসে পড়লেন। নতুন কোনো ঝড় আসতে চলেছে বুঝতে পারছেন। নিজের কৃতকর্মের জন্য খুব আফসোস হচ্ছে ওনার। কেন যে স্ত্রীকে অনুমতি দিয়ে গেলেন। তখন ইফাত গর্জে উঠে বলল, সাহস হয় কিভাবে আমার পায়রাকে চরিত্রহীনা বলার? পুরো এলাকাকে একথা বিশ্বাস করাতে পেরেছেন বলে আমাকেও যে বিশ্বাস করাতে পারবেন ভাবলেন কি করে? ওগো কথা বিশ্বাস না হলে বাকি গো গিয়া জিগা। ইরার কথা তো আর অবিশ্বাস করবি না, ওরে গিয়া জিগা তুই। ইফাত আর বিলম্ব না করে ছুটল ইরার ঘরে। ভাইকে ঘরের ভেতরে প্রবেশ করতে দেখে কান্নার বেগ বেড়ে গেল ইরার। ইফাত বোনের ঠিক সামনে বসলো, মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, দেখ ইরা, একদম সত্যি কথা বলবি। তোর ভাবি কই? সবাই কি করেছে ওর সাথে? আতিফি বা কই গেছে? মেজো ভাই ওরা ভাবি রে। এতটুকু বলেই থেমে গেল ইরা। দৃষ্টি গিয়ে দরজার সামনে দাঁড়ানো ইসমেতারা এবং নেওয়াজ মির্জার উপরে পড়েছে। ইফাতও সেদিকে তাকালো, যা বোঝার বুঝে গেছে ইতোমধ্যে। চুপচাপ সেখান থেকে বের হয়ে গেল। পেছন থেকে নেওয়াজ মির্জা পুত্রের উদ্দেশ্যে বললেন, যেই মায়া গেছে গা সেই মায়ার চিন্তা বাদ দে। এর থেকে ভালো মায়া আইয়ান দিব তোরে। প্রতিমধ্যে থেমে গেল ইফাত। ঘাড় ঘুরিয়ে পিতার পানে তাকায়। চোখ জোড়া রক্তিম বর্ণ ধান করেছে এতক্ষণে। শান্ত কণ্ঠে হুমকি দিয়ে বলল, আর একবার যদি আমার পায়রার নামে মিথ্যা অপবাদ রটান তাইলে আমি ভুইল্লা যাবো আপনারা আমার আব্বা আম্মা। বাড়ি থেকে বেরিয়ে গেল ইফাত। নেওয়াজ মির্জা স্ত্রীর দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন, বললেন, সব তোমার লাইগা হয়েছে। শয়তান মহিলা আমার সংসারটা ধ্বংস কইরা দিচ্ছে। মেয়ের চিন্তায় শিখা বেগমের অবস্থা খারাপ। কাঁদতে কাঁদতে রাতারাতি চেহারার অবনতি হয়েছে। গত রাতে ঘুম হয়নি একটুও। নির্বাক বসে আছেন ফয়সাল ইসলাম। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ওনার কাছে নেই। বাড়ির ভেতরে ইফাতকে প্রবেশ করতে দেখে ভ্রুজোড়া কুঁচকে নিলেন। রক্ত গরম হয়ে উঠল। ইফাত ওনার ঠিক সামনে এসে দাঁড়ালো। কিছু বলার জন্য উদ্যত হলো। ফয়সাল ইসলাম তাকে বলার সুযোগ না দিয়ে নিজেই বললেন, তোমার কারণে আজ আমার মেয়ের জীবনটাও এমন হয়ে গেছে। চারিদিকে ওর চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। আমার মেয়ে কি সত্যি চরিত্রের দোষ আছে? আমি শুরুতে জানতাম ওর সঙ্গে এমন কিছু যে হবে, তাই তোমার সঙ্গে বিয়ে দিতে অনিচ্ছুক ছিলাম। পরিবারের চাপে পড়ে যে ওইসব ভালোবাসা জানালা দিয়ে পারাবে তাও জানতাম, কিন্তু না, তুমি তা কিছুতেই মানলে না। বড় বড় কথা বলে আমার মেয়েটাকে কেড়ে নিলে আমার থেকে।
অপরাধীর মতো মাথাটা নত করে নিল ইফাত। কি বলবে বুঝতে পারছে না, নিজের ভেতরটাই যে দহনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, যা এই মুহূর্তে কারোর সামনেই প্রকাশ করতে পারছে না। চোখ দিয়ে অশ্রু ঝরাতে স্ত্রীর চিন্তায় দম বন্ধ হয়ে আসছে। ইফাতের নীরবতা দেখে রাগ মাথা চাড়া দিয়ে উঠলে ফয়সাল ইসলামের ধমকে বলে উঠলেন, কি হলো, চুপ আছো কেন? আমার মেয়ে কোথায়? সত্যি আমি জানি না, বাড়িতে সবাইকে জিজ্ঞেস করেছি কিন্তু সবার এক কথা। নিজেকে আর সামলাতে পারলেন না ফয়সাল ইসলাম, সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন জামাতার গালে। একটুও চমকালো না ইফাত, দীর্ঘশ্বাস ফেলে স্থান ত্যাগ করলো। এলোমেলো পা ফেলে এগিয়ে গেল মেইন রাস্তার দিকে। কোহলি এবং মামুন বাড়িতে চলে এসেছে। স্ত্রীকে বাড়িতে পৌঁছে দিয়েই কোথায় যেন চলে গেছে মামুন। আমিনার মায়ের থেকে সকল ঘটনা শুনে অবাক হলো কোহলি। হাত মুখ ধুয়ে চলে গেছে ননদের কাছে। 3 দিন পার হলো, সদরের থানায় গিয়ে পায়রার নামে নিখোঁজ হওয়ার ডায়েরি লিখিয়ে এসেছে ইফাত। পুলিশ এই 3 দিন অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পায়নি তাকে। ফয়সাল ইসলাম, নেওয়াজ মির্জা এবং ওনার স্ত্রী ইসমেতারা খাতুনের নামে বধূ নির্যাতনের মামলা দায়ের করে এসেছেন। দুজনকে গিয়ে থানায় হাজিরা দিয়ে আসতে করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ। সে যে বাড়ি থেকে বের হয়েছে ইফাত, তারপর আর বাড়ি ফেরেনি। এক শার্ট পরেই কাটিয়েছে 3 দিন। চুলগুলো উস্কো খুস্কো উজ্জ্বল, মুখখানা মলিন হয়ে গেছে। আরিফকে নিয়ে মোটামুটি সব জায়গায় খোঁজা শেষ, কিন্তু কোথাও পেল না স্ত্রীকে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে ইফাতের কাঁধে হাত রাখলো, বলল, কম তো খুঁজলি না ভাবিরে, কিন্তু পাইলি না। পুলিশও তো খুঁজছে, এবার একটু কিছু খেয়ে নে। এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবি, তখন কি হবে? চোখ যারা ভিজে উঠলে ইফাতের। পুরুষ মানুষের চিৎকার করে কাঁদা বারণ, লোকে কটাক্ষ করবে, তাই হয়তো কাঁদতে পারছে না ইফাত নামক শক্তপোক্ত পুরুষটি। ভারী কণ্ঠে বলল, কোথায় চলে গেল আমার পায়রা? আচ্ছা, ওর সঙ্গে খুব খারাপ কিছু হয়নি তো? সব দোষ আমার। কেন ওকে একা একা এদের মধ্যে রেখে গেছিলাম? মানুষ এত নিষ্ঠুর জঘন্য কিভাবে হতে পারে? বাবা মা হয়ে ওই নিষ্পাপ মেয়েটার সঙ্গে কিভাবে অন্যায় করতে পারলো তারা? সবার বিরুদ্ধে গিয়ে কত কাঠখড় পুড়িয়ে ওকে নিজের করেছিলাম, খাঁচায় বন্দি করেছিলাম আমার কবুতরকে। কিন্তু কি হলো, রাখতে পারলাম না আমি। কোথায় ও, কি অবস্থায় আছে? নিশ্চুপ আরিফ প্রতি উত্তরে কি জবাব দিবে বুঝতে পারল না। শিখা বেগম নিজেকে ঘর বন্দি করে নিয়েছেন। পাড়ার মহিলাগুলো দিনে 2 বার এসে খোঁচা মেরে কথা বলে যা ওনার কাছে একদম বিরক্ত লাগে। মেয়ের নামে কেউ খারাপ কথা বলে সহ্য হয় না শিখা বেগমের। ফয়সাল ইসলামও ঠিকঠাক বাড়ি ফেরেন না, হয়তো মেয়েকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। মাঝে একদিন স্কুলে গিয়েছিলেন, কিন্তু কলিগদের হাসাহাসিতে আর যান না, যেতে ইচ্ছে করে না। দেখতে দেখতে সপ্তাহ পার হলো। 1 গ্লাস পানি পান করে কপালের ঘাম মুছে নিলেন ফয়সাল ইসলাম। ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণ আগেই কোত্থেকে যেন ফিরেছেন। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। শিখা কোনো প্রতিক্রিয়া করলেন না, নীরবে তাকিয়ে রইলেন। স্বামীর মুখশ্রীতে ফয়সাল বললেন, স্কুলের চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, এখানে আর ভালো লাগছে না। আমরা দেশের বাড়িতে চলে যাব। ভাইজানের সঙ্গে কথা হয়েছে, বাড়িঘর পরিষ্কার করে রাখতে বলেছি। ওখানে গিয়ে না হয় একটা চাকরির ব্যবস্থা করে নিব। পিয়াসাকে ওখানে স্কুলে ভর্তি করে দিব। কতদিন পেরিয়ে গেল, মেয়েটার কোনো খোঁজই পাওয়া গেল না। থানা পুলিশ এক করলেও কিছু হলো না, আর তুমি কিনা এই মুহূর্তে চলে যেতে চাইছো? কেমন বাবা তুমি? নেওয়াজ মির্জার লোকেরা হুমকি ধামকি দিচ্ছে। এক মেয়ে হারিয়েছে, এখন আরেক মেয়েকে হারাতে পারবো না। বেঁচে থাকলে জমি জমা কেনা যাবে, কিন্তু জীবন হারালে কি আর পাওয়া যাবে? জীবনে না হয় ভিখারিদের দান করে দিলাম। সবকিছু গোছাও, কাল সকাল হতেই ভোলাপুরে ছেড়ে যাব। শিখা এক দৃষ্টিতে তাকিয়ে এখনো স্বামীর দিকে। কিভাবে 2 দিনে মেয়ের কথা ভুলে গেলেন তিনি। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমার মেয়েকে যতক্ষণ না আমি আমার বুকে ফিরে পাচ্ছি ততক্ষণ কোথাও যাব না, কিন্তু বলতে পারলেন না। কণ্ঠস্বর থেকে কোনো শব্দই আর বের হতে চাইছে না। খুব ভোরে মেইন সড়কে ট্রাক এসে থামে। কয়েকজন লোক এসে ঘরের আসবাবপত্র নিয়ে ট্রাকে তোলে। বাড়ির মালিক এসেছে। সদর দরজায় তালা লাগিয়ে তার হাতে চাবি তুলে দেবেন ফয়সাল ইসলাম। এই বাড়ি, এই গ্রাম অনেক বছর ধরে বসবাস ওনার, তবে মানুষগুলোর আসল মুখোশ উন্মোচন হতেই সবকিছুর উপর থেকে মায়া উঠে গেছে। জমা হয়েছে দীর্ঘশ্বাস। শিখা বেগম স্বামীর উদ্দেশ্যে বললেন, যদি পায়রা ফিরে আসে, আমাদের না পেলে তো মেয়েটা কষ্ট পাবে, কান্নাকাটি করবে, তখন কি করবে, কি হবে? ফয়সাল ইসলাম মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় মেয়ে আমাদের পালিয়েছে? থেমে যান শিখা। ফয়সাল ইসলাম স্ত্রী এবং মেয়েকে নিয়ে উঠে পড়েন গাড়িতে। গন্তব্য সে ছেলেবেলা কাটিয়ে আসা স্থায়ী ঠিকানায়। 3 বছর পর
গভীর রাত, চারদিকে নিস্তব্ধ, আকাশে আজ চাঁদ নেই। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ফয়সাল ইসলামের ফেলে যাওয়া খালি জমিটায় বিশাল লাইব্রেরি উঠেছে বছর দুয়েক আগে। বাহির থেকে লাইব্রেরির শাটার নামানো, কিন্তু ভেতর থেকে ভেসে আসছে বেশ কয়েকজনের চাপা গুঞ্জন। নেওয়াজ মির্জা ভেতরে বসে আছেন, আয়েশ করে ওনার সামনেই বসে আছে দুজন অপরিচিত মুখের লোক। তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো, একটি কালো ব্যাগ ভারী কণ্ঠে বলে উঠল, নতুন মাল এসেছে, একেবারে খাসা মাল। এই ব্যাগের ভিতরে সব আছে। নেওয়াজ মির্জা কুদ্দুসকে ইশারা দিতেই কুদ্দুস এসে ব্যাগটা নিয়ে নিল নিজ হাতে। নেওয়াজ হেসে বললেন, আপনারা যে খাসা মাল দিবেন এইটা তো আমার জানাই। অনেক দিনের সম্পর্ক আমাকে। আচ্ছা, আজ তাহলে আসি। টাকাটা কিন্তু রেডি রাখেন। নেওয়াজ মির্জা হেসে মাথা নাড়ালেন। তাদেরকে বিদায় জানিয়ে লুকিয়ে লুকিয়ে দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। টেবিলে খাবার সাজিয়ে স্বামীর অপেক্ষায় বসে আছেন ইসমেতারা। ঘুমের চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। লাইব্রেরি খোলার পর থেকেই ওনার বাড়ি ফিরতে এমন দেরি হয় যা ইসমেতারার কাছে বড্ড বিরক্তিকর লাগে, কিন্তু প্রকাশ করতে পারেন না ভয়ে। সদর দরজায় টোকা পড়লো। ইসমেতারা দৌড়ে গিয়ে দরজা খুলে দিলেন। নেওয়াজ মির্জা ভেতরে ঢুকে সোজা চলে গেলেন কল পাড়ে। হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বসলেন। ভাত মাখিয়ে মুখে এক লোকমা তুলতেই ইসমেতারা নরম স্বরে বললেন, 3 বছর পার হইয়া গেছে, অথচ পোলাটা যে হেই যে বাড়ির থেকে বাইর হয়েছে আর ফিরে নাই, কোনো খোঁজ খবরই নাই। কেমন আছে, কই আছে, কিছুই জানি না। আর কত কমো আপনারে? পোলাটার একটু খোঁজ নেন। আয় তো কোন বাড়ির, আপনি চাইলে ঠিকই খোঁজ পাইবেন। মুখে খাবার গিলে ফেললেন নেওয়াজ মির্জা। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, ফোন দিছি কিন্তু নাম্বার বন্ধ কয়। চেয়ারম্যানের হাত অনেক বড়। হ্যালক দিয়া খুঁজছে কিন্তু পায় নাই। যেই অফিসে চাকরি করতো হেডাও নাকি ছাইড়া দিছে বছর 3 আগে। আরিফরে জিগাইছি, হ্যাঁ লাগেও যোগাযোগ নাই। আর কি কমো, তোমার লাইগা আমার পোলাটা বাড়িতে আসা বন্ধ কইরা দিছে। আমারে বাপ হিসাবে অস্বীকার করছে। সব দোষ খালি আমার। ওই দিন যদি এমনটা না করতাম তাহলে কি আর ওই মাইয়ার বাপ গ্রাম থেকে যাইতো? জমিটা আপনি পাইতেন। আরেক লোকমা খাবার মুখে তুলে নিলেন। নেওয়াজ মির্জা ইচ্ছে করছে না স্ত্রীর সঙ্গে কথা বলতে। জনমানব শূন্য রাস্তাটা তেমন একটা গাড়ি চলাচল করে না। সোডিয়ামের আলোয় রাতের আধারেও চারিদিকে আলোকিত। রাস্তার ধারে বসার জন্য বেঞ্চ রাখা। সেখানে বসে আছে এক যুবক। পরনের শার্টটা ঘামে ভেজা, এলোমেলো চুলের ঢাকা পড়ে আছে কপাল। কাঁধে ঝোলানো অফিস ব্যাগ যা অযত্নে পড়ে আছে একপাশে। বাড়ি ফেরা নেই কোনো তারা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিচ ঢালা রাস্তায়, মশগুল হয়ে আছে কোনো এক ভাবনায়। রোজই সে এখানে এসে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। হাতে মোবাইলটা বেজেও যাচ্ছে ঝংকার তুলে, কিন্তু তা যেন তার শ্রবণালী পর্যন্ত পৌঁছাচ্ছেই না। দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো আরেকজন যুবক। রাগান্বিত স্বরে বলে উঠল, ভাই তোর সমস্যাটা কি বলবি? কতক্ষণ ধরে কল দিচ্ছিস, ধরছিলি না কেন? কি মজা পাস নিজেকে এত কষ্ট দিয়ে? যুবকটি পূর্বের ন্যায় বসে আছে, ঠোঁটের কার্নিশের মৃদু হাসি। দ্বিতীয় যুবকটি বিরক্তিকর সহিত বলল, আমি তোর সঙ্গে কথা বলছি ইফাত। ইফাত মাথা তুলে তাকালো। তার চাহনি দেখে চমকে উঠল আরিফ। সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করল, তুই কি কিছু খেয়েছিস, নেশা জাতীয় কিছু? চোখ এত অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে কেন? ইফাত মুচকি হাসলো, মিহি স্বরে বলল, নেশা? 5 বছর আগে মারাত্মকভাবে এক কিশোরী নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম। নেশায় বুঁদ হয়ে তাকে নিজের করে ছাড়লাম। তারপর হঠাৎ করে সে কোথায় যেন হারিয়ে গেল, কিন্তু আমার নেশা আর কাটল না। সেখানে আরেক নেশায় আসক্ত হব কি করে? সন্তর্পণে নিঃশ্বাস ফেলল আরিফ। ইফাতের ঠিক পাশে বসে বলল, মানুষ হারালে তাদের খুঁজে পাওয়া যায়, কিন্তু যারা নিজ ইচ্ছায় হারায় তাদের কি আদৌ খুঁজে পাওয়া সম্ভব? বলেছি না, একদম আমার সামনে ফালতু কথা বলবি না। পায়রা নিজ ইচ্ছায় হারায়নি, আমাকে ছাড়া যেও থাকতে পারে না। এইভাবে কি সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছিস? সেই যে বাড়ি থেকে বের হলি আর ওদিকে গেলি না। ফয়সাল স্যারও কি সুন্দর, নিজের মেয়ের কথা ভুলে সব কিছু গোছগাছ করে চলে গেলেন নিজের পৈতৃক বাড়িতে। গতকাল সন্ধ্যায় মামুন ভাইয়ের সঙ্গে দেখা হলো, তোর কথা জিজ্ঞেস করলো, কিন্তু ঘুরে ফিরে আমাকে সেই এক মিথ্যা কথাই বলতে হলো যে আমি জানি না তোর খবর। নিজেকে একটু গুছিয়ে নে না। একটা মানুষ এভাবে কখনো চলতে পারে না। তোর জন্য রোজ রোজ আমি গ্রাম ছেড়ে শহরে এসে বসে থাকবো? বসে থাকতে বলেছে কে? আমি বলি তোকে আসতে? কেন আসিস? বউকে সময় দে, বউয়ের সাথে সাথে থাক, নইলে দেখবি একদিন হারিয়ে যাবে। থামলো ইফাত। কিছু একটা ভেবে তাচ্ছিল্য হেসে পুনরায় বলল, তোর বাবা মা তো আর আমার বাবা মায়ের মতো অমানুষ নয়। তুই কিভাবে নিজের ভালোবাসার মানুষকে হারাবি? আরিফ উঠে দাঁড়ালো, টেনে উঠালো ইফাতকে, বলল, তুই হয়তো সবাইকে
ছাড়তে পারিস, কিন্তু আমি তো আর পারি না। আমার একটা দায়িত্ব আছে, সবসময় তোকে নিজের ভাই হিসেবে ভেবে এসেছি, তাই তুই নিষেধ করলেও আমি তোকে ছাড়ছি না। নে, এবার বাড়িতে চল। বাধা দিল না ইফাত, আর না বিপরীতে কিছু বলল। এমন রোজই হয়ে আসছে। ফ্ল্যাটের লক খুলে ভেতরে প্রবেশ করতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল আরিফ। জিনিসপত্র সব এলোমেলো। ইফাত তাকে পাশ কাটিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো। পরনের শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে বাথরুমে ঢুকে গেল। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো আরিফ। তৎক্ষণাৎ মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে জল করছে ওয়াইফ নামটা। এই তো গত বছরই পারিবারিকভাবে বিয়ে করেছে আরিফ। কলটা রিসিভ করে পাশের ঘরে চলে গেল সে। অপর পাশ থেকে অভিমানী কণ্ঠের প্রশ্ন, আজও কই ফিরবি না? হুম, কাল সকাল হলে চলে আসবো। ও, রাতের খাবার খাইছো? না, ভাবছিলাম তুই হয়তো ফিরবি, তাই খাওয়া হয় নাই। তুমি তো জানোই সবটা। কি করে চলে আসি বলো তো? খেয়ে নাও বউ, কথা দিচ্ছি সকাল হলেই চলে আসবো। কিছুটা হলেও স্ত্রীর অভিমান ভাঙল। আরও কিছু মুহূর্ত কথা বলে কল কেটে দিল আরিফ। ইফাতের ঘরে আসতেই অধরে হাসি বিলীন হয়ে গেল। ভেজা তোয়ালে মেঝেতে পড়ে আছে, শুধু একটা ট্রাউজার পরে বিছানায় উপর হয়ে শুয়ে আছে ইফাত। আরিফ কর্কশ কণ্ঠে বলল, খুব অগোছালো হয়ে গেছিস তুই। এমন করে জীবন চলবে? কে চায় জীবন চালাতে? মরে গেলেই তো শান্তি। মরে গেলে শান্তি? জীবনে এমন কোনো কাজ করতে পেরেছিস যাতে মরে গেলে শান্তিতে থাকতে পারবি? খারাপ কিছু তো করিনি। তোর সঙ্গে কথা বলাই বেকার। বলিস কেন? একটু শান্তি দে। থেমে গেল আরিফ। বিপরীতে বলার মতো কিছুই খুঁজে পেল না। ভেজা কাপড়গুলো নিয়ে ব্যালকনিতে মেলে দিল। হাতে শিকল বাঁধা স্থানটা কালচে বর্ণ ধারণ করেছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো অযত্নে খোলা। মনে হচ্ছে অনেকদিন ধরে যেন মাথায় তেল দেয় না। বিছানায় হেলান দিয়ে বসে আছে ইরা। সে ভোরবেলাতে ঘুম ভেঙে গেছে তার। সকালের খাবার নিয়ে ভেতরে প্রবেশ করলেন স্মিতারা। ওনাকে দেখতে শান্ত নীরব মেয়েটির চোখে মুখে তেজ রাগ খুব ফেটে উঠল। চিৎকার করে বলল, আমার বাদন কইলা দে। স্মিতারা এগিয়ে এলেন। রুটি ছিঁড়ে মেয়ের মুখের সামনে ধরে বললেন, আগে খাইয়া নেন, তারপর খুইল্লা দিমু। তুই একটা শয়তান বুড়ি। প্রত্যেক দিন আমারে মিশা কত কইয়া খাওয়াস, খাওয়ার পর আর কইলা দেস না। আজকে সত্য কইতাছি, খাওন খাইলে খুইল্লা দিমু। তৎক্ষণাৎ অধরে হাসি ফুটে উঠল ইরার। চুপচাপ বাধ্য মেয়ের মতো খেয়ে নিল পুরো খাবার। স্মিতারা হাত ধুয়ে চিরুনি নিয়ে এলেন। ভ্রু কুঁচকে নিল ইরা। শাসানোর সুরে বলল, একদম আমার চুল ধরবি না কইয়া দিলাম। আয় চুলগুলো বাইন্দা দি। চুল না স্টাইলে দেখতে কেমন লাগে? লাগুক, ধরবি না আমার চুল। তাহলে কিন্তু খুইল্লা দিমু না বান্দন। এরা নিজের জেদ নিয়ে বসে রইল। ইজুতেই কাউকে সে তার চুলে হাত দিতে দেবে না। স্মিতারাত আর না পেরে চলে যাওয়ার জন্য উদ্যত হলেন। পেছন থেকে এরা গোমরা মুখে বললেন, আচ্ছা, আজরাইয়া দাও, তারপর কিন্তু খুইলা দিতে হইব। স্মিতারা হেসে বললেন, আচ্ছা। এগিয়ে এসে তেল দিয়ে মেয়ের চুল সুন্দর করে বেঁধে দিলেন। এটো প্লেট নিয়ে আবারও এগিয়ে গেলেন। দরজার দিকে এরা পেছন থেকে বলল, কই যাও? আমার বান্ধন খুইলা দিয়া যাও। স্মিতারা যেতে যেতেই বলে গেলেন, খোলা যাইব না, তুই পাগলামি করবি, ভাঙচুর করবি। হাসি মিলিয়ে গেল। জমা হলো তাতে দুঃখ কষ্ট রাগ। চিৎকার করে বলল, শয়তান বুড়ি, তুই এবারও আমারে মিশা কত কইছস। রাক্ষসী তোরা, আমার জীবনটা তোরা নষ্ট কইরা দিছস। হো হো করে কেঁদে উঠল ইরা। পুরনো ক্ষত হলো তাজা হয়ে উঠছে। কেন এমন হয়ে গেল জীবনটা? কেন সব এলোমেলো হয়ে গেল? স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পরেই ইরার জীবনটা যেন থমকে গেছে। ছেড়ে দিয়েছিল নাওয়া খাওয়া, নিজের যত্ন নিতে ভুলে গিয়েছিল তার ভেতরেও যে একটা প্রাণ বেড়ে উঠছে নিজের অযত্নে এবং খামখিলির কারণে। শেষ পর্যন্ত বাচ্চাটাকেও আর বাঁচানো গেল না। জন্ম দিল মৃত এক বাচ্চার। সংবাদটা শুনে সব থেকে বেশি খুশি হয়েছিলেন নেওয়াজ মির্জা। আবারও খবর দেন চেরাগালির ঘটককে। ভালো এক পাত্রের সন্ধান পেয়ে ঠিক করেন মেয়ের বিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটার হতে দেয়নি ইরা। সবার সামনে জানিয়ে দিয়েছে সবটা। দিন দিন যেন তার পাগলামি বেড়ে গেছে। ঘর, রান্নাঘর, খাবার টেবিল সহ সব জায়গায় গিয়ে শুরু করে দিত ভাঙচুর। মুখ দিয়ে বের হতো অজস্র বৃষ্টি গালিগালাজ। শেষে নেওয়াজ মির্জা মেয়েকে ঘরবন্দি করার সিদ্ধান্ত নেন। বেঁধে রাখেন শিকল দিয়ে। নাস্তা করে ঘরে এসেছে মামুন। কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে স্বামীকে নিষ্পলক দৃষ্টিতে অবলোকন করছে কোহেলি। শার্টের বোতাম লাগাতে লাগাতে মামুন শুধালো, কি দেখো এমন কইরা? আপনাকে এত বছর দেখাও শেষ হয় নাই। কিভাবে শেষ হবে? এত বছর সংসার করেও যে সঠিকভাবে আপনাকে আমি চিনতে পারিনি। ললাটে সূক্ষ্ম কয়েকটি ভাঁজ পড়ল মামুনের। পূর্ণ দৃষ্টিতে স্ত্রীর মুখশ্রীতে তাকালো। ভেতরে প্রবেশ করলো কোহেলি। বিছানায় গিয়ে বসলো। কণ্ঠের তেজ কমিয়ে এনে বলল, ইফাত ইরা আপনার সৎ ভাই বোন হলেও কখনো আপনাদের দেখে কেউ তা আজ করতে পারেনি।
বিয়ের পর থেকেই ভাই বোনদের প্রতি দেখিয়ে এসেছি আপনার প্রগাঢ় ভালোবাসা এবং দায়িত্ব। ওরাও বড় ভাইকে যথেষ্ট সম্মান করে। হঠাৎ এইসব কথা কইতেছো? দরকার বলেই বলছি। ইরার কষ্ট আমার সহ্য হচ্ছে না। মেয়েটা কি অন্যায় করেছে আপনাদের সঙ্গে? ভালোবাসা কি অন্যায়? আপনার কি কাউকে ভালোবাসেনি? কিভাবে পারলেন অন্যায়কে প্রশ্রয় দিতে? মেয়েটা কি সারা জীবন এভাবেই একা থাকবে? শিকল দিয়ে বাঁধা হাতটা কালো হয়ে গেছে, অথচ কারো এতে কোনো মাথা ব্যথা নেই। আতিফকে আপনার বাবা মেরে ফেলেছে, অথচ আপনি তা জানেন না। আপনার ছিলেন না সেখানে। তা কি আদৌ বিশ্বাসযোগ্য? আপনার বাবা এত বড় একটা অন্যায় করেছে, তাও আপনাকে না জানিয়ে? আমারে অবিশ্বাস করতেছো বউ? বিশ্বাস করার মতো কি আছে কিছু? ইফাদের কোনো খবর নেই। পায়রার জন্য ছেলেটার চোখে এক সমুদ্র ভালোবাসা দেখেছিলাম আমি। আপনার কি মনে হয় একা একা ছেলেটা ভালো আছে? কি করছে সে? গোটা একটা পরিবার থাকার পরেও ওরা একা। পরিবার নামক জালে আবদ্ধ থাকা মানুষগুলো তাদের সঙ্গে অন্যায় করেছে, তাদের সুখ শান্তি ভালোবাসা কেড়ে নিয়েছে। মামুন এসে স্ত্রীর পাশে বসলো, রয়ে শয়ে বলল, ইফাতরে আমরা অনেক খুঁজছি কিন্তু পাই নাই। ওই ইচ্ছা কইরাই এমন জায়গায় লুকায়া রইছে যাতে আমরা ওরে খুঁজে না পাই। আব্বা আর সারো আম্মার প্রতি ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়েছে ওর বইয়ের খোঁজ সত্যি আমি জানি না। এইসব ঘটনা যখন ঘটেছে তখন আমরা তোমার বাপের বাড়ি আইছিলাম। তবে একটা কথা আমি কইতে পারি, কি? ইরার জীবনটা আমি নষ্ট হইতে দিমু না। ওর সব কষ্ট দূর করে দিমু। ওর জীবন আবারও সুন্দর করে সাজাইয়া দিমু। বড় ভাই হিসেবে এইটা আমার দায়িত্ব। সেই দিনটা কবে আসবে? মেয়েটার যখন কিছু হয়ে যাবে তখন? সেই দিনের আর বেশি দেরি নাই। খুব শীঘ্রই ওর জীবন আগের মতো হয়ে যাইব। স্ত্রীকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মামুন। কোহলি এখনো চেয়ে আছে দরজার পানে। স্বামীর কোনো কথাই তার বোধগম্য হলো না। আগের মতো বাড়িতে এখন আর সতীনে কোনো ঝগড়া নেই। স্মিতারা নিজেই থামিয়ে দিয়েছেন এসব। কি নিয়ে আজ ঝগড়া করবেন? ঝগড়া করা যে মুখ নেই, বাড়িতে নেই ছেলে। কত মাস হলো ছেলেকে দেখেন না। সকালে ট্রেনে বাড়ি ফিরে এসেছে আরিফ। ঘরে ঢুকতেই দেখতে পেল বিছানার উপর মলিন মুখে বসে আছে এক রমণী। আরিফ এগিয়ে এলো তার কাছে। স্বামীকে দেখেও রমণীর মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। মুচকি হেসে স্ত্রীর কপালে চুমু খেলো আরিফ। বলল, নাইমা রানী কি রাগ করেছে আমার উপর? তেতে উঠল নাইমা, রুর কণ্ঠে বলল, আমার রাগে কার কি আসে যায়? আমার উপর কি কারো কোনো খেয়াল আছে? কেউ কি আমারে ভালোবাসে? আমি তো আর প্রেমিকা থাইকা বউ হই নাই। আমি মানে শুধুই সবার প্রয়োজন। আমার ভালোবাসায় কি এতটাই খুঁত রয়েছে যার জন্য আমার বউয়ের মনে হয় আমি তাকে ভালোবাসি না? উত্তর দিল না নাইমা। আরিফ পুনরায় বলল, ইফাত আমার সেই বাল্যকালের বন্ধু। আমাদের বন্ধুত্বটা অনেক প্রগাঢ়। বিয়ের পর সবটাই তোমাকে বলেছি। কি হয়েছে ওর সঙ্গে তাও বলেছি। আমি ছাড়া ওর বিশ্বাসযোগ্য কেউ নেই এখন আর। এমন অতল গভীর দুঃখের সাগরে কি করে ছেড়ে দেই ওকে? আমার জায়গায় তুমি হলে পারতে। ইফাতও চায় না আমি আমার বউকে রেখে সারাক্ষণ বন্ধুর ভালো মন্দের দিক খেয়াল রাখি, কিন্তু ওর না চাওয়াতে আমার কিছু যায় আসে না। আমি আমার বন্ধুকে ছাড়তে পারবো না। ইফাতের ভেতরে যে কষ্ট তা আমি জানি। ভাবির প্রতি ওর ভালোবাসা আমি নিজ চোখে দেখেছি। মনের গহীনে হয়তো এর থেকেও আরও বেশি ছিল। ভালোবাসা হারানো যে অনেক বেদনার, অনেক কষ্টের, তা আমি উপলব্ধি করতে পারি। সন্তর্পণে নিঃশ্বাস ফেলল নাইমা। অভিমানের পাল্লা ওজন কমে শূন্যের কোঠায় নেমে গেছে। বলল, ইফাত ভাইয়ের লাইগা যে তুমি এত ভাবো, এইসব দেখা তোমার প্রতি আমার সম্মান বাইরা গেছে। তোমাগো বন্ধুত্বটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি চাই না তুমি ভাইরে একা ছাইরা দাও। আমার রাগ হইল তুমি কেন যাওয়ার আগে আমারে একটা বার কইয়া যাও না। আমি তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করি। সেই মুহূর্তে যখন জানতে পারি তুমি আইবা না, কতটা কষ্ট লাগে জানো? আর কখনো এমন হবে না, মাফ করে দাও। বিছানা ছেড়ে উঠে গেল নাইমা। বলল, গোসল করে আইও, খাওয়ান বাড়তাছি। বাড়িতে আজ রান্নাবান্নার ধুম পড়েছে। শিখা বেগম ওনার বড় যা রেহেনুর রান্নাঘরে ব্যস্ত। একটু পর পর পিয়াসা উকি ঝুঁকি মারছে রান্নাঘরে। শিখা বেশ বিরক্ত হয়ে মেখে শুধালেন, বারবার উঁকি মারছিস কেন? স্কুলেও আজ গেলি না, কিছু বলবি? মা, কি কি রান্না হবে আজ? খেতে বসলেই দেখতে পাবি। এখন যা সামনে থেকে।
মুখ গোমড়া করে স্থান ত্যাগ করলো পিয়াসা। বছর 3 আগে পৈতৃক নিবাসে চলে আসার পর এখানকারই একটা বেসরকারি হাই স্কুলে চাকরি নেন ফয়সাল ইসলাম। তবে আজ আর তিনি স্কুলে যাননি। নাস্তা সেরে তৈরি হয়ে বের হয়ে গেছেন বাড়ি থেকে। ভার্সিটির গেটের সামনে লাগেজ হাতে দাঁড়িয়ে আছে পায়রা। গতকালই তার সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে, যার কারণে আজ হল থেকে বাড়ি ফিরছে কয়েকদিনের জন্য। গতকাল রাতেই ফয়সাল ইসলাম স্পষ্ট করে মেয়েকে জানিয়ে দিয়েছেন, একদম একা একা বাড়ি ফেরার চেষ্টা করবি না মা, কাল আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসবো। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে পায়রা। চোখে মুখে লাল আভা ফুটে উঠেছে। পাশ ফিরতে বাবাকে দেখতে পেয়ে ঠোঁটের কার্নিশে ফুটে উঠল হাসি। ফয়সাল ইসলাম এগিয়ে এসে মেয়ের হাত থেকে নিজের হাত নিয়ে নিলেন লাগেজটা, এগিয়ে দিলেন ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের বোতল। ব্যগ্র কণ্ঠে শুধালেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলি তাই না মা? আসলে গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গেছে। তা ছাতাটা তো সঙ্গে করে নিয়ে আসতে পারতি নাকি? ছাতা আনতে ভুলে গিয়েছিলাম বাবা, তবে সমস্যা নেই, কিছুক্ষণ আগে এসেই দাঁড়িয়েছি আমি। নে চল এবার। তাড়া দিয়ে মেয়ের হাতটা শক্ত করে ধরে রাস্তা পার হলেন ফয়সাল ইসলাম। গন্তব্য এখন বাড়ি। নিজের ডেস্কে বসে মনোযোগ সহকারে কাজ করছে ইফাত। কলিগরা নিজেদের মধ্যে দু একটা কথা বললে ইফাত সম্পূর্ণ নীরব। কেউ আগ বাড়িয়ে কথা বলতে এলে সে শুধু সেই কথার উত্তর দিয়ে থেমে যায়, যার কারণে কেউ তার এমন একটা ঘাটায় না তাকে। কেমন জানি এখন আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না তার, বিরক্তি লাগে সবকিছু। মাঝে মাঝে ইচ্ছে করে এই চাকরিটাও ছেড়ে দিতে, ইচ্ছে করে লোকারণ্য ছেড়ে নীরব কোনো স্থানে গিয়ে পড়ে থাকতে, কিন্তু ইচ্ছেটা কি আদৌ পূরণ করা সম্ভব? বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে গেল। মেয়েকে ভেতরে প্রবেশ করতে দেখেই ছুটে এলেন শিখা বেগম। জড়িয়ে নিলেন নিজের সঙ্গে, মাথায় হাত বুলিয়ে দিলেন মলিন স্বরে। বললেন, আহারে, মেয়েটা আমার একেবারে শুকিয়ে গেছে, কি অবস্থা হয়েছে চেহারাটা। পায়রা মুচকি হেসে মায়ের উদ্দেশ্যে বলল, কোথায় কি হয়েছে মা, কয়েকদিন আগেই তো ওজন মেপে দেখলাম আগে থেকে 1 কেজি বেড়েছে। বললেই হলো, আমি তো দেখতেই পাচ্ছি তুই শুকিয়ে গেছিস। দাঁড়া, তোর বড় চাচিকে ডেকে আনি, সেই বলুক। ফয়সাল ইসলাম বিরক্তিকর সহিত স্ত্রীর উদ্দেশ্যে বললেন, এই গরমের মধ্যে সবে মেয়েটা বাড়িতে ফিরেছে, একটু ঘরে গিয়ে হাত মুখ ধোয়ার সুযোগটা তো দাও। জিভে কামড় দিলেন শিখা। তারা দিয়ে বললেন, একদম ভুলে গেছি, যা যা ঘরে গিয়ে পোশাক বদলা, আমি খাবার বাড়ছি, একেবারে খেয়ে দিয়ে তারপর ঘুম দিবি। পায়রা চলে গেল নিজ কক্ষে। ফয়সাল ইসলামও গেলেন পরনের পোশাক বদলাতে। পায়রার বড় চাচি এবং চাচাই এবং চাচাতো ভাই বোনেরা আজ তাদের সঙ্গেই খাবে। বাড়িতে মাঝে মধ্যে কোনো না কোনো অনুষ্ঠান লেগে থাকে, তখন সবার জন্য এক হাঁড়িতে রান্না হয়, সবাই একসঙ্গে খায়। 3 বছর আগে যখন স্ত্রী কন্যা নিয়ে নিজেদের স্থায়ী ঠিকানায় ফিরে আসেন ফয়সাল ইসলাম, তখন শিখা বেগম মানসিকভাবে ছিলেন বিপর্যস্ত। আবারও নতুন করে সংসারটাকে গোছানো ওনার পক্ষে অসম্ভব ছিল। মেয়ে হারানোর বেদনা ভেতরটাকে ধুকে ধুকে ক্ষয় করে দিচ্ছিল। তখন ফয়সাল ইসলামের বড় ভাই ভাবি এগিয়ে আসে, ওনাদের পাশে দাঁড়ায়, নিজেরা দায়িত্ব নিয়ে ছোট ভাইয়ের সংসারটা গুছিয়ে দেয়। সপ্তাহ পার হতেই পায়রাকে নিয়ে বাড়ি ফেরেন ফয়সাল ইসলাম। মেয়েকে ফিরিয়ে দেন তার মায়ের বুকে। সেদিন মেয়েকে ফিরে পেয়ে কি কান্নাটাইনা করেছিলেন শিখা। সবাই মিলে সুস্থ করে তুলে পায়রাকে ভুলিয়ে দেয় অতীত, নতুন জীবনের দিকে এগিয়ে দেয় তাকে। তারপর থেকে মেয়েকে এক মুহূর্তের জন্য দৃষ্টির বাইরে যেতে দেননি শিখা। ফয়সাল ইসলামের প্ররোচনায় আবারও লেখাপড়া শুরু করে পায়রা। শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ থাকার কারণে 1 বছর গ্যাপ যায় তার, কিন্তু পরিবারের উৎসাহে পরের বছর ঠিকই সেকেন্ড টাইম গিয়ে চান্স পায় বিশ্ববিদ্যালয়ে। বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় দূরত্ব অনেক হওয়ায় চলে যায় হলে। এতে অবশ্য শিখা বেগমের অনেক আপত্তি ছিল মেয়েকে নিয়ে ভয়, যদি আবারও কেউ তার ক্ষতি করার চেষ্টা করে। একবার মেয়েকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছেন তিনি, যা আর দ্বিতীয়বারের মতো পেতে চান না। শেষে ফয়সাল ইসলাম অনেক বুঝিয়ে স্ত্রীকে রাজি করাতে সক্ষম হন। টেবিল জুড়ে সব পায়রার পছন্দের খাবার। যখন সে বাড়ি ফিরে তখন শিখা বেগম শুধু বড় মেয়ের পছন্দের খাবারগুলোই রান্না করেন। দাঁড়িয়ে থেকে যত্ন করে খাওয়ান মেয়েকে। হলে কি না কি খায় কে জানে। হলের খাবার কি আর মায়ের হাতে রান্না করা খাবারের মতো হয়? কিন্তু তবুও খেতে হয় মূলত বাধ্য হয়েই। পেট ভরে গেছে পায়রার, কিন্তু শিখা বেগম তো মানতে নারাজ। ধমক দিয়ে বলে উঠলেন, তোর পেটে কতটুকু খাবার নেবে কি নেবে না তা কি আমার থেকে তুই বেশি জানিস? চুপচাপ প্লেটে খাবারগুলো শেষ কর। অসহায় মুখ করে বাবার দিকে তাকালো পায়রা, কিন্তু ফয়সাল ইসলাম মেয়ের দৃষ্টি অগ্রাহ্য করে নিজের খাওয়ায় মনোনিবেশ করলেন। এই মুহূর্তে মেয়ের হয়ে স্ত্রীকে কিছু বলতে গেলেই অনেক কথা শুনতে হবে, যা শুনতে তিনি রাজি নন। চাচাতো ভাই প্লাবন পাশ থেকে বলে উঠল, অত না করিস না তো পারু, চাষি যা দিচ্ছে চুপ করে খেয়ে নে। সুন্দর চেহারাটার কি অবস্থা হয়েছে দেখেছিস? এমন চলতে থাকলে তো একটা সময় শেওড়া গাছের পেতনিদের মতো দেখতে লাগবে। তখন কে তোকে বিয়ে করবে বলতো?
কথাটা বলতেই সশব্দে হেসে উঠল বাকিরা। ফয়সাল ইসলাম খাওয়া থামিয়ে আর চোখে মেয়ের দিকে তাকালেন। পায়রা হাস্যোজ্জ্বল মুখখানায় মলিনতা ভর করল। সবাই হাসলেও তার মধ্যে নেই কোনো প্রতিক্রিয়া, নীরব হয়ে গেল। যত দ্রুত সম্ভব খেয়ে দিয়ে টেবিল থেকে উঠে চলে গেল ঘরে। দরজা আটকে বসে পড়ল বিছানায়। সবার সামনে হাসি খুশি দেখালেও ভেতরে ভেতরে ভালো নেই পায়রা। চোখ দুটো ঝাপসা হয়ে এলো, টইটুম্বুর হয়ে গেল পানিতে। অনেক দিন হলো চিৎকার করে কাঁদতে পারে না পায়রা, নিজের দুঃখগুলোকে বিসর্জন দিতে পারে না একটু সুখে থাকতে বসা থেকে এবার শুয়ে পড়ল। মনের ভেতরটা ভারী হয়ে আছে, বিড়বিড় করে বলতে লাগলো, ভালোবেসে ঠকে গিয়েছি আমি। যার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম, যাকে দেখলে আমার মন খারাপ মিলিয়ে যেত, সে আর আমার নেই। যার আমি ছাড়া একটা মুহূর্ত চলতো না, সে এখন খুব সুখে আছে। সুখ খুঁজে নিয়েছে অন্য নারীতে। মাঝখানে শুধু আমিই ঠকে গেলাম। ওরা কেড়ে নিল আমার সুখ। তোফায়েল আজ নিজের অফিসটাই এসে বসেছে। আসার আগে নেওয়াজ মির্জাকে ফোন করে আসতে দিয়েছিলেন। চেয়ারম্যানের ফোন পেতেই নেওয়াজ মির্জা উপস্থিত হয়ে গেছেন সেখানে। পিয়ন চা দিয়ে গেছেন টেবিলে। চায়ের কাপে চুমুক বসালেন তোফায়েল। জিজ্ঞেস করলেন, তা তোমার ব্যবসা কেমন চলতেছে মির্জা? ভালোই চলতেছে, নতুন নতুন পার্টি আইতেছে। আমতা আমতা করে এবার আসল কথা বলেই ফেলেন তোফায়েল। তুমি চাইলে আমিও তোমার লাগে ব্যবসা যোগ দিতে পারি, এতে কিন্তু তোমার অনেক লাভ হইব। আমার পরিচিত এমন অনেক ব্যবসায়ী আছে যারা এসব কামের লাগে জড়িত। গদগদ হয়ে নেওয়াজ মির্জা বললেন, আমার আবার আপত্তি কিসের? তোমারে তো আমি আগেই কইছিলাম, কিন্তু তুমি রাজি হও নাই। নির্বাচন আসছিল, বুঝছো তো? নির্বাচনের সময় বিরোধী দলের পিছনে পইরা থাকে, তাই এইসবের থেকে দূরে ছিলাম। কিন্তু এখন তো আর কোনো সমস্যা নাই, সে ঘুরাইয়া ফিরাইয়া আমি চেয়ারম্যান। বলেই হাসলেন তোফায়েল। নেওয়াজ মির্জা কাচুমাচু মুখ করে বললেন, ভোট চুরি করা চেয়ারম্যান সঠিকভাবে ভোট হইলে তোমারে খুঁজাও পাওয়া যাইতো না। তোফায়েল আশেপাশে তাকিয়ে সজাগ গলায় বললেন, আসতে কাও, সবাই শুনবো তো। শুনলেন কি না শুনলেই বা কি, সবাই সব জানে, শুধু সামনে কয় না। যাক, বাদ দেও এসব। রাইতে তাহলে চেয়ে লাইব লাইব্রেরিতে, এখানে সব কথা হইব। আজ না, কয়দিন পর যাই। তোমার ইচ্ছা। ইউনিয়নটা আর আগের মতো নেই, বদলে গেছে অনেক কিছুই। কয়েক মাস আগে নির্বাচন গেছে, এই নির্বাচনেও বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করে আবারও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তোফায়েল। নির্বাচন আসতেই এলাকার রাস্তাগুলো মেরামত করে ফেলেছেন তিনি, যাতে কেউ কোনো অভিযোগ করতে না পারে। গ্রামে স্কুলের পাশে গড়ে উঠেছে টং দোকান, যেখানে চায়ের নাম করে লুকিয়ে চুরিয়ে বিক্রি হয় বিভিন্ন মাদকদ্রব্য। স্কুলের ছেলেদের মধ্যে অনেকেই সেসব মাদকে আসক্ত হয়ে পড়েছে। অথচ ফয়সাল ইসলাম সহকারী হেডমাস্টার থাকাকালীন স্কুলের আশেপাশে এসব দোকান পড়ে উঠতে দেননি। স্কুল চলাকালীন সময়ে করা নজরদারি করতেন আশেপাশে। এখন ওনার বদলে সে যেই শিক্ষক এসেছেন তার সঙ্গে নেওয়াজ মির্জার বেশ ভাব। কমিটিটাও নড়বড়ে হয়ে গেছে। মোবাইলটা সাইলেন্ট করা। আরিফের নাম্বার থেকে কল আসছে মোবাইল সামনে থাকায়, যা দৃষ্টি এড়ালো না ইফাতের। বিরক্ত হয়ে কল রিসিভ করে কানে ধরলো। আরিফকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে নিজে বলতে লাগলো, অফিস শেষে খেয়ে দিয়ে সোজা বাড়ি গিয়ে ঘুমাবো, ঘরও এলোমেলো করব না। তোর আসার দরকার নেই, আমি এখন ব্যস্ত আছি, তাই রাখছি। সঙ্গে সঙ্গে কল কেটে দিল ইফাত। আবারও মনোযোগ দিয়ে নিজের কাজে আরিফ থ হয়ে গেল। মোবাইল কানে ধরে বসে আছে এখনো। নাইমা ভ্রু কুচকে স্বামীর উদ্দেশ্যে বলল, কি হইল? এইভাবে মোবাইল কানে ধইরা বইসা আছো কেন? এমনি। মোবাইলটা রেখে দিল আরিফ। ইফাতকে সে কল করেছিল মূলত এসব বলার জন্যই, সাথে একটা কথা বলার জন্য ছিল যে এসব আজ যেতে পারবে না। অথচ ইফাত আগে থেকেই তাকে নিষেধ করে দিল। যদিও রোজ রোজ ইফাত তাকে যেতে নিষেধ করে, কিন্তু এই নিষেধাজ্ঞায় কিছু যায় আসে না আরিফের। বন্ধু হিসেবে তো তার একটা দায়িত্ব আছে নাকি। মাগরিবের আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল পায়রার। সে যে বিছানায় শুয়েছিল, তারপর কোন ফাঁকে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। বিছানায় ছেড়ে উঠে অজু করে নামাজ পড়ে নিল। তারপর ঘর থেকে বের হলো পায়রা। চাচাতো ভাই বোনেরা বসার ঘরে বসে টিভি দেখছে, ফাঁকে ফাঁকে গল্পও করছে। রেহেনুর ট্রেতে করে চা এনে সেন্টার টেবিলেটায় রাখলেন। পায়রার উদ্দেশ্যে বললেন, ঘুম তাইলে ভাঙছে তোর? এইখানে আইসা বস, চা খা, শরীরটা চাঙ্গা হইয়া যাইব। পায়রা মুচকি এসে চাচাতো বোন রবির পাশে বসলো। প্লাবন তার দিকে এগিয়ে দিল একটা চায়ের কাপ, বলল, নে চা খা পারু। চায়ের কাপটা নিজ হাতে রেখে চুমুক বসালো পায়রা। রবি বড় ভাইয়ের উদ্দেশ্যে আবদার করে বলল, আসো না ভাইয়া, একটু ঘুরতে যাই। প্লাবন ছোট বোনের প্রস্তাব নাকচ করে উত্তরে বলল,
আজ আর বাড়ি থেকে বের হচ্ছি না আমি। কেন? কাল মেজো ফুপু এবং ছোট ফুপুরা আসবে, তখন না হয় সবাই একসঙ্গে ঘুরতে যাব। আজ বলিস না। রুবি মুখ বাঁকিয়ে বলল, গার্লফ্রেন্ড বললে ঠিকই যখন তখন দৌড় দিতে পারো, শুধু আমরা বললেই যত বাহানা। হকচকিয়ে উঠল প্লাবন, আর চোখে তাকালো বাকিদের দিকে। পায়রা মুচকি হাসলো, সঙ্গে সঙ্গে শরীরটা জ্বলে উঠল প্লাবনের। ধমক দিয়ে বলল, এই এই হাসছিস কেন তুই? হাসলে কিন্তু তোকে মোটেও সুন্দর লাগে না। তাতে কোনো প্রতিক্রিয়া করলো না পায়রা। রুবি এবং সে মিলে কিছুক্ষণ হাসার পর জিজ্ঞেস করলো, আচ্ছা প্লাবন ভাই, হুট করে কালকেই কেন সবাই আসবে? আসবে না? বাড়িতে নায়িকা পায়রা মনি এসেছে বলে কথা, সেই সংবাদ শুনেই সবাই আসছে। নতুন কলম কিনে এনেছি, অটোগ্রাফ দিতে যেন আবার বলিস না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো পায়রা। মনোযোগ দিল টিভিতে দেখাতে। অফিস শেষে অনেকক্ষণ আগেই বাড়ি ফিরেছে ইফাত। গোসল করে অর্ধভেজা শরীর নিয়ে চোখ বন্ধ হয়ে শুয়ে আছে। কলিং বেল বাজার শব্দে বিরক্ত হলো। দরজা খোলার কোনো ইচ্ছে তার নেই। যে এসেছে সে এখন হয়তো এক সময় বিরক্ত হয়ে চলে যাবে, কিন্তু না, বারবার বেজেই চলেছে। এবার শোয়া থেকে উঠে গেল ইফাত। টি শার্ট গায়ে জড়িয়ে ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল। দরজা অর্ধেক খুলে তাকায়। আশ্চর্যের মুখে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। ইফাত ভ্রু কুঁচকে শুধালো, কি চাই? আপনাকে। মানে রাতের বেলা এসে ঠাট্টা করেছেন আমার সঙ্গে? মেয়েটা একটু নড়ে চড়ে উঠলো, জিভে কামড় দিয়ে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে, আসলে মা মাংস রান্না করেছিল। তো? মেয়েটা তার হাতের টিফিন বক্সটা ইফাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, মায়ের হাতের মাংস রান্না অনেক স্বাদ, তাই আপনার জন্য নিয়ে এলাম। মা নিজে পাঠিয়েছেন। অত আলগা পিড়িতের দরকার নেই, মাংসে আমার অ্যালার্জি। বলে মুখের ওপর ঠাস করে দরজা আটকে দিল ইফাত। মেয়েটা নিচতলার। অফিসে যাওয়ার আসার সময় রোজই এখানে সিঁড়িতে বসে থাকতে দেখি ইফাত। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তার দিকে, যা একদম বিরক্ত লাগে ইফাতের। মাঝে মধ্যে এটা ওটা রান্না করে নিয়ে আসে। কখনো কখনো ইফাত দরজাই খুলে না, আবার কখনো কখনো দরজা খুলে ফিরিয়ে দেয় তাকে। আবারও ঘরের আলো নিভিয়ে দিয়ে সোজা হয়ে শুয়ে পড়ল। মোবাইলের স্ক্রিনে ভাসছে নীল রঙা শাড়ি পরিহিত এক অপরূপা সুন্দরী রমণীর ছবি। এই ছবিগুলো পায়রার অজান্তে তুলেছিল ইফাত। ভাগ্যিস তুলেছিল, সেই কারণেই বারবার ছবিগুলোকে দেখতে পারে সে। বাম চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। বুকে জড়িয়ে ধরল মোবাইলটা। এই ছবিগুলোর দিকে তাকিয়ে বদ্ধ করে কত রাত যে নিদ্রাহীন কাটিয়েছে ইফাত, তা হয়তো কেউ জানে না তার ভেতরে জমে থাকা কষ্টগুলোর কথা। একটা মেয়েকে ঠিক কতটা যে ভালোবেসেছে সে তাও হয়তো কেউ আন্দাজ করতে পারবে না। আজ পায়রাদের বাড়ি ভর্তি মেহমান। ফুপুরা এসেছে এই তো কিছুক্ষণ আগে, সাথে এসেছে ফুপাতো ভাই বোনেরা। বাড়ির পরিবেশটা জমজমাট। পায়রার ঘর এখন আর খালি নেই, তার পুরো ঘর দখল করে নিয়েছে চাচাতো ফুপাতো বোনেরা। দুই ফুপুর ঘরে 4টে মেয়ে, চাচার ঘরে একটা, আর তারা 2 বোন। মোট 7টে মেয়ে। এত মানুষ একসময় পায়রার নিকট খুবই বিরক্তিকর লাগতো। বাবার চাকরি সূত্রে থাকতে হতো সেই কোন দূরে অচেনা জায়গায়। পরিবার বলতেই ছিল এই 4 জন মানুষ। অথচ দাদার বাড়ি ফিরতেই বুঝতে পারলো এতদিন যেভাবে তারা ছিল আসলে তা কোনো পরিপূর্ণ পরিবার ছিল না, বরং পরিবারটা ছিল অসম্পূর্ণ, যা এখানে এসে সম্পূর্ণ হয়েছে। সময় এবং পরিবেশের সঙ্গে পায়রা নিজেকে মানিয়ে নিয়েছে যথেষ্ট। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই পায়রার ঘরে গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। চাচাতো ফুপাতো ভাইরা বসে আড্ডা দিচ্ছে বসার ঘরে। শিখা বেগম যা এবং ননদের নিয়ে ব্যস্ত নিজ কক্ষে। ফয়সাল ইসলামও ভাই এবং দুলা ভাইকে নিয়ে অন্য ঘরে। একটা চেয়ারে হাতের উপর থুতনি ভর করে বসে আছে পায়রা। সামনে বসা মেয়েগুলোকে অবলোকন করছে নিষ্ফল দৃষ্টিতে। তখনই ঘরে উপস্থিত হয় বড় ফুপুর ছেলে নোমান। গম্ভীর কণ্ঠে বাকিদের উদ্দেশ্যে বলে ওঠে, তোদের কি আক্কেল বলে কিছু নেই? এমন করে শুয়ে বসে আছিস যেন আর কেউ বিছানায় বসবেই না। বাকিরা দরজার দিকে দৃষ্টি মেলে তাকালো। তাদের মধ্যে থেকে সাইফা পায়রার দিকে আর চোখে তাকিয়ে মুচকি হেসে নোমানের উদ্দেশ্যে বলল, ইদানিং পায়রার জন্য দেখছি তোমার দরদ খুব বেড়ে গেছে নোমান ভাই। নোমানের সোজা সাপটা উত্তর, দরদের কি আছে, বড় হিসেবে সবার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, সেটাই পালন করছি। এখন যে যার ঘরে গিয়ে বিশ্রাম নে, বিকেলে ঘুরতে যাব। কিন্তু ঘুরতে যাওয়ার নাম শুনতেই সকলে উৎফুল্ল হয়ে উঠল। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে গেল। পায়রা ম্লান হেসে নোমানের উদ্দেশ্য কৃতজ্ঞতার সহিত বলল, ধন্যবাদ ভাইয়া। প্রতি উত্তরে মুচকি হাসল নোমান। স্থান ত্যাগ করলো। দরজা আটকে বিছানায় শুয়ে পড়ল পায়রা। এতক্ষণ ধরে বসে থেকে পিঠ তার ব্যথা হয়ে গেছে। অন্দরমহলে আজ উপস্থিত হয়েছে সকলে। নেওয়াজ মির্জা ডেকে পাঠিয়েছেন সকলকে। মাহবুবা নীরবতা ভেঙে প্রশ্ন করলেন, কি কইবেন কর না কেন? আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে নিলেন। নেওয়াজ মির্জা গলা ঝেড়ে বললেন,
দিন দিন আমার বয়স বাড়তেছে। ইফারে তো কোনো কালেই জায়গা জমি আর আমার ব্যবসা লইয়া মাথা ব্যথা আসছিল না। 3 বছর ধইরা পোলাডার খোঁজ খবর নাই। আবার যে বিয়া দিমু তাও কোনো উপায় নাই। সব কিছু দেখভাল মামুনি করে, সব দায়িত্ব মামুনের উপর দিয়া আমি নিশ্চিন্তে, কিন্তু মামুনের উপরে সব সামলাইবকে, বংশটারে আগাইয়া নিবকে। প্রায় 10 বছর হইয়া গেছে মামুন বিয়া করছে, তবে তাগো কোনো বাচ্চা কাচ্চা হইল না। শুরুতে একবার যা আশা করছিল সেই আশাটাই শেষ, বাচ্চা নষ্ট হইয়া গেছে। এতদিনে যখন হইল না আর হইব বইলাও মনে হয় না। এভাবে তো আর চলতে পারে না। মাহবুবা আজ করতে পারলেন স্বামীর উদ্দেশ্য। ভ্রুজোড়া কুঁচকে স্বামীর উদ্দেশ্যে শুধালেন, কি কইতে চাইতেছেন? নেওয়াজ মির্জা ইতস্তত করে বললেন, ইফাতের মায়া একটা ভালো মায়ের সম্বন্ধ পাইছে, গরিব ঘরের মাইয়া, তবে বেশ সুন্দরী। তো সাদামাটা ভাবেই বিয়ার ব্যবস্থা করি। আর কতদিন বা এমনে চলবো? মামুনেরও তো বাপ হওয়ার ইচ্ছা জাগে নাহি, বৌমার বাচ্চা কাচ্চা নাই, কেন ও সিলাই না হয় তাও কোলটা ভৈরা উঠবো, মা ডাক শুনতে পারবো। উপস্থিত সকলে চমকায়। কোহলি দাঁড়িয়ে আছে শাশুড়ির আসনের পাশেই, চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে। চোখের পানিগুলো যথাসম্ভব আটকে রাখার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল সে। মামুন আর চোখে স্ত্রীকে দেখে নিল। মাহবুবা খুব শান্ত কণ্ঠে ছেলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।